আজকে তৃতীয় দিন শ্রীলঙ্কাতে আমাদের। আমরা এই হোটেলটা ছেড়ে আজকে চলে যাচ্ছি। এখন ইনশাল্লাহ কলম্বোর উদ্দেশ্যে রওনা দিব। চেক আউট করে ফেলছি, বাসের জন্য ওয়েট করতেছি। তো ওরা চেক আউটের সময়ও আমাদেরকে জুস দিয়ে গেছে, পাপায়া জুস এবং ফ্রেশ অরেঞ্জ জুস। হোটেল তুরা একটু রিভিউ দিয়ে নেই। হোটেলটা বেশ ভালো, 4 স্টার রিসোর্ট, বড় পরিসর, 2টা সুইমিং পুল আছে, সাগরের পাড়ে, সবকিছু এক্সিলেন্ট। এনভায়রনমেন্টটা মানে ট্রুলি এক্সিলেন্ট। তবে সার্ভিসটা ওদের একটু ইমপ্রুভ করতে হবে। 4 স্টার রিসোর্ট হিসাবে এক্সপেকটেশনটা একটু বেটার থাকে। ছোটোখাটো ইস্যু, তেমন কিছু না। হয়তো টুথব্রাশ দিচ্ছে, টুথপেস্ট দেয় নেই, বারবার ডেকে এনে সার্ভিসটা এনশিওর করা লাগছে, পরিমাণ মতো হয়তো টিস্যু নাই। ছোটোখাটো ইস্যু যদিও, বাট এটা তো ম্যাটার করে। আমরা অলরেডি ওনাদেরকে ফিডব্যাক দিয়েছি, দে অ্যাপোলজাইজ। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। ব্রেকফাস্টটা পরিমাণ মতো ছিল, খুব বেশি আইটেম ছিল তা না, লোকাল আইটেমটাই বেশি। ভালো, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ খাওয়া গেছে। এখানে যেহেতু মুসলিম জনগোষ্ঠী আছে বেশি, সো ওরা হালাল সার্টিফাইড ফুডগুলোই প্রোভাইড করার চেষ্টা করে বেশিরভাগ সময়। খুব সুন্দর একটা জায়গা ছিল কালুতারা, বিশেষ করে সাগরের পাড়ে। আমাদের কক্সবাজারে যেরকম মেরিন ড্রাইভ আছে, এদের রাস্তাটাও খুবই সুন্দর, যেহেতু লোকজন কম এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখান থেকে কলম্বো শহর হচ্ছে প্রায় 120 কিলোমিটার। আমাদের সময় লাগবে 2 ঘন্টার মতো। সেই ব্রিটিশ শাসনামল থেকে আমরা যদি বলি আরও স্পষ্ট করে, 1815 সাল থেকে 1977 সাল পর্যন্ত কলম্বো ছিল শ্রীলঙ্কার রাজধানী। পরবর্তীতে শ্রীলঙ্কা সরকার এখানে রাজধানীকে 2টা ভাগে বিভক্ত করে। নির্বাহী রাজধানী হিসেবে ওরা নির্বাচন করে শ্রী জয়বর্ধনপুর কোর্টকে, এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে ব্যবহার করা হচ্ছে এখন কলম্বো শহরটাকে। 3684 বর্গ কিলোমিটারের এই শহরটাতে লোকসংখ্যা এখন প্রায় 60 লাখ। আমরা এখন যে জায়গাটা দিয়ে অতিক্রম করছি, এই জায়গাটা কলম্বো শহরের ডাউনটাউনের একদম কাছাকাছি। দূরে লোটাস টাওয়ার দেখা যাচ্ছে, আর পাশেই হচ্ছে একটা ক্রিকেট মাঠ বা একাডেমি। এখন আমরা যাচ্ছি মূলত ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের কাছে, যেটা কলম্বো শহরের স্বাধীনতা চত্বর নামে পরিচিত। এটাই হচ্ছে কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার বা স্বাধীনতা চত্বর। এই উপমহাদেশে যখন ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হয়, অন্যান্য দেশের মতোই এই শ্রীলঙ্কাতেও কিন্তু প্রচুর লোক মারা গিয়েছে। তো তাদের স্মরণেই মূলত এই স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়, যেটা 1949 সালে কাজ শুরু করা হয় এবং 1953 সালে গিয়ে প্রায় 4 বছর ধরে এই জায়গাটার কাজ শেষ হয়। এই স্থাপনার নিচে একটা জাদুঘর আছে, তবে জাদুঘরটা আজকে বন্ধ। এখানে অফিসিয়ালি আজকে বৌদ্ধ পূর্ণিমা, যার কারণে ভিড়টাও একটু কলম্বো শহরে কম। আমরা যানজট ছাড়াই কলম্বো শহরটা ঘুরে নিতে পারছি। তো জাদুঘরে যেতে পারি নাই, তবে চারধারটা আমরা ঘুরে দেখেছি, এবং ঘুরতে ঘুরতেই হঠাৎ চোখ পড়লো একজন সাপুড়ের। তো যারা এখানে সাপের খেলা দেখাচ্ছিল, বিশাল এক অজগর সাপ গলায় ঝুলিয়ে উনি বসে আছে। চলার পথেই আমরা দেখে নিলাম কলম্বোর টাউন হল এবং বুদ্ধা স্কোয়ার। এরপরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের লোটাস টাওয়ার। আমরা এখন লোটাস টাওয়ারের ঠিক নিচে। এই হচ্ছে লোটাস টাওয়ার। তো উপরে উঠতে 6000 রুপি লাগবে পার পারসন। তো যেহেতু 6000 রুপি, আমরা এখন আসলে সত্যি কথা বলতে বাজেট শর্ট, আমরা উপরে উঠছি না। 2012 সালে এটা একবার ওপেন করা হয়, কিছু সংস্কারের জন্য আবার বন্ধ করা হয়, আবার 2015 সালে চালু করা হয়। আবার কোভিডের সময় বেশ কিছু সময় বন্ধ ছিল, এখন অবশ্য পুরোদমেই চলছে। তো যখন সবাই শুনছে যে 6000 রুপি করে লাগবে উপরে যাইতে, তো দেখা গেল যে হার্ট অ্যাটাক করে আরও উপরে চলে গেছে 6000 রুপির জন্য। আমরা ডিসাইড করছি থাক, দরকার নাই, আঙ্গুর ফল টক। এটাই হচ্ছে শ্রীলঙ্কার সেই বিখ্যাত পার্লামেন্ট ভবন, যেখানে শ্রীলঙ্কার জনগণ আগের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করছে এবং এরপরে নতুনভাবে শ্রীলঙ্কা আবার সরকার গঠন করেছে। তো আমরা এখন সেই স্কোয়ারে আসছি। যত না ঐতিহাসিক, তার থেকে সাম্প্রতিক ঘটনাবলীর জন্য এটা আরও বেশি পপুলার ডেস্টিনেশন হয়ে গেছে। ভাবতে অবাকই লাগে, এই 1.5 বছর আগেও শ্রীলঙ্কার অর্থনীতি এবং রাজনৈতিক কি টালমাটাল পরিস্থিতিটাই না ছিল। ওদের ইনফ্লেশন রেট উঠে গিয়েছিল 70%-এরও উপরে, যেখানে কিন্তু তারা এখন সেটাকে আবার মাত্র 5%-এর নিচে নামিয়ে আনতে পারছে। হাতের বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতটা, সবুজ মাঠ, তারপরেই সৈকত। এটা মূলত হচ্ছে গল ফেস গ্রিন। আমরা একটু আইসক্রিম খাবো, আইসক্রিম খাই, কাছে ছায়া জিরাই, তারপরে আমরা একটু সামনের দিকে যাব। আর এখানে ঝাল কিছু একটা বানাচ্ছে, দেখে ছোট ছোট চিংড়ি মাছ, ইডলি পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। তো আগে আমরা আইসক্রিমটা খাই। সফট আইসক্রিম নাই, সফট আইসক্রিম। কাটলের ওয়াদাই, এটা হচ্ছে উলুন্দ ওয়াদাই এখানকার নাম। তো এটা আমি ইন্ডিয়াতে দেখছিলাম, ওটা ইডলি দোসার মতো বনরুটি দিয়ে বানায়, কিছু মশলা দেয়।
তো ওটাকে ওইরকম ওটা তেঁতুলের সস আছে, তেঁতুলের সস দিয়ে খাবো। তবে তার আগে ওনারা এটাকে ভেড়ে দিচ্ছে। আমরা আগে দুজনে খাই, দুজনে খেয়ে আমরা আমাদেরকে দিয়ে টেস্ট করাচ্ছে পোলাপাইন, ফাজিল আছে। আমিও আগে নাবিদ ভাইকে দিয়ে টেস্ট করাবো, তারপর আমি খাবো। তো প্রিপেয়ার হয়ে গেছে, এই যে এরকম করে আবার কেটে কেটে দিছে। ওটা হচ্ছে বিখ্যাত তাজ হোটেল, এখানে 5 স্টার রিসর্ট, এটা 5 স্টার হোটেল। আবার দোকানগুলো একটু নিচের সারিতে, যাতে যারা বাইরে থেকে দেখবে, রাস্তার ওই পার থেকে বা এখান থেকে উপর থেকে যারা দেখবে, যাতে সুন্দর সাগরটা এবং এই সবুজ গালিচাটা চোখে পড়ে। নাবিদ ভাই, লালি তুমি তো লালি নাই, তুমি আবার আলহামদুলিল্লাহ সাদা। তো ও আগে আসলে চুলে দাড়িতে লাল মেহেদি দিত, মানে মেহেদি দিত লাল হয়ে যেত, এটি কারণে আমি আদর করে রাখতাম তাকে লালি। নাবিদ ভাই আমাকে খুব স্নেহ করে। তো আমরা আসলে দলছুট না হয়ে একটু দলবদ্ধভাবে ঘুরতে পছন্দ করি। নাবিদ ভাই, কলম্বোতে আসছেন, তো আপনাদের এই জার্নিটা কেমন লাগলো? খুব সুন্দর একটা জার্নি হয়েছে, আমরা সবাই ভালো মতো অনেক জায়গায় ঘুরেছি। আচ্ছা, ওই লালি আবার ক্যামেরা ধরলে একটু রোবোটিক টাইপ হয়ে যায়, স্ট্যাচু হয়ে যায়। হ্যাঁ লালি, বলো বলো বলো। রাজু, এটা তোমাকে আসলে অনেক ধন্যবাদ যে তুমি এই ধরনের একটা ট্যুর প্ল্যান করেছো। ওকে। এবং সত্যি তোমার যে শিপলু ফ্রেন্ড, ও যে এত সুন্দরভাবে অর্গানাইজ করে, যেটা আমাদের সঙ্গে আসলে যায়, যেটা আমাদের সঙ্গে যায়, সেই ধরনের প্যাকেজ গুলো দিয়েছে আর কি। থ্যাংক ইউ। এটা আসলে আমাদের জন্য ভালো লাগছে আর কি। শিপলুকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা প্যাকেজ আমাদের জন্য। তো জানিয়ে রাখি, শিপলু হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা ঢাকা ইউনিভার্সিটির অনেক পুরনো বন্ধু। তো তার এজেন্সির নাম হচ্ছে তাসবি ট্যুরস অ্যান্ড ট্রাভেল। তো আমরা তাসবি ট্যুরস অ্যান্ড ট্রাভেলের প্যাকেজটা নিয়ে কলম্বোতে আসছি। তাসবি আমাদের বেশ কিছু সাশ্রয়ী প্যাকেজে, আমরা এগোটা বা Booking.com চেক করেছি, তার থেকেও কিছুটা কমে আলহামদুলিল্লাহ আমরা সাশ্রয়ী একটা প্যাকেজে কলম্বো এবং গোল, এই দুটো মেনলি আমরা গিয়েছি। এই কলম্বো এবং গোল দুটো সেরে ফেললাম। হাউ মাচ? 300। হচ্ছে আব্দুল কাদের স্ট্রিট, মুসলিম পাড়া, এখানে গ্র্যান্ড মস্ক আছে। এখানে একটা ভালো জিনিস যে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুরা এখানে বেশ মিলেমিশেই থাকে দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার চকবাজার বলা যায়, তবে রাস্তাঘাট অনেক চওড়া এবং অপেক্ষাকৃত পরিষ্কার। যদিও টুকটুক কিছু কাগজপত্র দেখা যাচ্ছে, বাট স্টিল ক্লিন। বন্ধের দিন, এ কারণে হয়তো অতটা লোকজন এখানে নাই। আপনারা জানেন যে কলম্বো শহরে মুসলিমের সংখ্যা প্রায় 3 লাখ, এবং এই 3 লাখের মধ্যে বেশিরভাগ মুসলিমই এই এরিয়ার আশেপাশে বসবাস করে। এখানকার বেশ কিছু রাস্তাঘাট এবং দোকানপাটের নাম ইসলামিক বা অ্যারাবিক নীতি অনুসরণ করছে। সামনে যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সময় লাইট হাউস ছিল। দারুচিনি দ্বীপের এই দেশের আদি নাম ছিল সিলন। সেই সিলন খ্যাত শ্রীলঙ্কা থেকে আমরা মাত্র 3 দিনের ট্যুর শেষ করে ফিরছি এখন এয়ারপোর্টের পথে। সংক্ষিপ্ত এই সফরে আমরা অনেক কিছুই হয়তো ভিডিওতে তুলে আনতে পারিনি। কথা হয়েছে অনেক স্থানীয় লোকজনের সাথে, যেমনই সুন্দর তাদের দেশ, তেমনই সুন্দর তাদের আচার এবং ব্যবহার। অনেক দিন মনে থাকবে ছোট্ট এই সফরের কথা। সময় স্বল্পতার জন্য ক্যান্ডি সহ আরও অনেক সুন্দর সুন্দর অঞ্চলে ঘোরা হয়নি। হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও একবার এই শ্রীলঙ্কার পথে রওনা হয়ে যাব। ইটিএ বা অন অ্যারাইভাল ভিসার সুবিধা নিয়ে কোনো দুশ্চিন্তাই করতে হবে না। এখন ঠিক 6টা বাজে, আমরা এয়ারপোর্ট চলে আসছি, চেক ইন করবো। আমাদের 6:30টার মধ্যে আসার কথা ছিল, যাক হাফ অ্যান আওয়ার আগেই চলে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের লাঞ্চ করার কথা ছিল, বাট আমরা লাঞ্চটা করি নাই। আমরা ঠিক করেছি যে এখানে লাউঞ্জ কি ফ্যাসিলিটি অ্যাভেল করব। যদিও এখনও প্রায় 3.5 ঘন্টা আছে ফ্লাইটের আমাদের, বাট আমরা এই সময়টা একটু কলম্বো এয়ারপোর্টে কাটাবো ভিতরে।